পরে এটাকে রাস্তা হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় ওরা। তখন ওই খালটা কাটায়। এই নালা ছাড়া আর কোনো রাস্তা নেই পাহাড়ে ঢোকার। আছে, তবে গোপন সেটা। অনেক পরিশ্রম করতে হয় ওই পথে যেতে হলে। সে সব সময় ওখানেই থাকেন? বাইরে আসেন না কখনো? না পুত্র, যেখানে আছেন সব সময় সেখানেই থাকেন তিনি। সন্ধ্যার ঘণ্টা দেড়েক আগে সেই বিশাল আগ্নেয় পাহাড়ের ছায়ায় পৌঁছালাম আমরা। প্রাচীন শুকনো খাল পথ ধরে এগিয়ে চলেছে বেহারারা। সামনেই পাহাড়ি দেয়ালটা। কাছাকাছি পৌঁছে এখন দেখছি লেক একটা নয়, অনেকগুলো খাড়া খাড়া চূড়া। একটা ছড়িয়ে উঠে গেছে অন্যটা। যত কাছে এগোচ্ছি তত স্পষ্ট হয়ে উঠছে প্রাচীন কোর নগরী যারা তৈরি করেছিল তাদের শিল্প এবং কারিগরি নৈপুণ্যের পরিচয়। কি অসামান্য দক্ষতার সাথে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। সামনেই দেখতে পাচ্ছি তার অন্ধকার গহ্বর। কি বিপুল সংখ্যক লোক নিয়োগ করতে হয়েছিল এ কাজে কে বলবে? কোথা থেকে ধরে আনা হয়েছিল তাদের তাই বা কে জানে। সুড়ঙ্গের মুখে এসে থেমে দাঁড়ালো আমাদের দলটা। রক্ষীদের দু একজন প্রদীপ জ্বালাবার ব্যবস্থা করতে লাগলো। বিলালি তার পালকি থেকে নেমে এসে বিনীতভাবে জানালো, এখান থেকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে আমাদের। সে নাকি তেমনই নির্দেশ দিয়েছে। আমি আপত্তি করলাম না। আপত্তি করার মতো শারীরিক অবস্থা নয় লিওর, কেবল জব। এখন একটু ভালো ওর শরীরের অবস্থা। খানিকটা গাইগুই করল, কিন্তু ওর আপত্তিতে কান দিল না কেউ। প্রদীপগুলো জ্বলে ওঠার পরপরই চোখ বেঁধে ফেলা হলো আমাদের। উস্তেনও বাদ গেল না। তারপর আবার চলল কাফেলা। এবার আর কিছু দেখতে পাচ্ছি না। পালকির মৃদু দুলনি অনুভব করছি, আর বেহারাদের পদশব্দের প্রতিধ্বনি শুনছি শুধু। একটু পরেই শুরু হলো একঘেয়ে জল পড়ার শব্দ। চোখ ছাড়া বাকি সব কটা ইন্দ্রিয় তীক্ষ্ণ করে বুঝতে চেষ্টা করছি কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের। কিছুক্ষণ পরেই বাতাস ভারী হয়ে উঠতে শুরু করলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছু দেখতে পাচ্ছি না, তবে বুঝতে পারছি এভাবে আর কিছুক্ষণ চললে দম বন্ধ হয়ে মারা যাব। জোরে জোরে শ্বাস টেনেও ফুসফুস ভরতে পারছি না। এমন সময় তীক্ষ্ণ একটা বাঁক নিল পালকি, তারপর আরেকটা এবং আরেকটা। জল পড়ার শব্দ মিলিয়ে গেল। বাতাস আবার তাজা হয়ে উঠল, কিন্তু বাঁক নেয়া চলছে সমানে। প্রথম কয়েকটা খেয়াল করতে পারলাম কোন দিকে মোড় নিল, পরেরগুলো গুলিয়ে ফেললাম। আধ ঘন্টা চলল এভাবে। তারপর হঠাৎ আলোর আভাস দেখতে পেলাম চোখের ফেটির ভেতর দিয়ে। আরও কয়েক মিনিট এগোলো পালকি, তারপর থেমে পড়ল। বিলালির গলা শুনলাম। উস্তেনকে নিজের চোখের বাঁধন খুলে আমাদেরগুলো খুলে দিতে বলল। উস্তেনের অপেক্ষায় না থেকে আমি নিজেই আমার বাঁধন খুলে চোখ মেলে তাকালাম। যা ভেবেছিলাম তাই। পাহাড়ি দেয়ালটার অন্য পাশে এসে পড়েছি আমরা। গোল পাহাড়ের চূড়াটা তত উঁচু নয় এখান থেকে, ৫ ফুট হবে। তার মানে শুকিয়ে যাওয়া রোদের তলা, অর্থাৎ বিশাল প্রাচীন জ্বালামুখটা বাইরের মাটি থেকে বেশ উঁচুতে। বিলালিদের ওখানে যেটা দেখেছিলাম সেটার মতো বিশাল পেয়ালার আকৃতি এটারও। আয়তনে অন্তত ১০ গুণ বড়। এই যা তফাৎ। প্রাকৃতিক দেয়াল ঘেরা জায়গাটার এক বিরাট অংশে চাষাবাদ হয়। কয়েক জায়গায় গরু, ছাগল ও এই ধরনের আরও গৃহপালিত পশুর পাল ঘুরে বেড়াচ্ছে। যাতে ফসলের ক্ষেত নষ্ট করতে না পারে সেজন্যে পাথরের দেয়াল তুলে ঘিরে রাখা হয়েছে তাদের। বেশ দূরে জায়গাটার প্রায়
কেন্দ্রের কাছাকাছি বিশাল এক নগরীর ধ্বংসাবশেষ। আপাতত আর কিছু দেখার সুযোগ পেলাম না। দলে দলে আমাহেগাররা এসে ঘিরে ধরেছে আমাদের। গত কয়েকটা দিন যাদের মাঝে কাটিয়েছি হুবহু তাদের মতো, কি স্বভাবে কি চেহারায়। গায়ে গায়ে দাঁড়িয়ে অবাক চোখে দেখছে আমাদের। তারপর হঠাৎ একদল সশস্ত্র লোক দ্রুত পায়ে ছুটে এলো আমাদের দিকে। একেবারে সামনে কয়েকজন নেতৃস্থানীয় সৈনিক, প্রত্যেকের হাতে হাতির দাঁত দিয়ে তৈরি লাঠি। চিতার চামড়া ছাড়াও এদের পরনে রয়েছে লিলেনের আলখাল্লা। সম্ভবত সে যাকে মানতেই হবে দেহরক্ষী বাহিনীর সৈনিক এরা। বিলালির দিকে এগিয়ে এলো তাদের দলনেতা। হাতির দাঁতের দণ্ডটা আড়াআড়িভাবে কপালের সামনে ধরে অভিবাদন জানালো। তারপর কয়েকটা প্রশ্ন করল। জবাব দিল বিলালি। প্রশ্ন বা উত্তর কোনোটাই বুঝতে পারলাম না আমি। বিলালির জবাব শোনার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো দলটা। চলতে শুরু করলো পাহাড়ি দেয়ালের ধার ঘেঁষে। আমাদের পালকি কাফেলাও রওনা হলো ওদের পেছন পেছন। আধ মাইল যাওয়ার পর প্রকাণ্ড এক গুহামুখের সামনে থামলাম আমরা। প্রায় 60 ফুট উঁচু হবে গুহাটা, চওড়ায় 80 ফুট। পালকি থেকে নামলো বিলালি। জব এবং আমাকেও অনুরোধ করলো নামতে। লিওকে কিছু বলার প্রশ্নই উঠল না, কারণ এখনও ও অজ্ঞান হয়ে পড়ে আছে ওর পালকিতে। লিওকে ধরাধরি করে নিয়ে বিরাট গুহাটার ভেতর ঢুকলাম আমরা। কিছু দূরের একটা ফোকর দিয়ে অস্তায়মান সূর্যের শ্রান আলো আসছে গুহায়। সূর্য ডুবে গেলে যেন ভেতরটা অন্ধকার না হয়ে যায় সেজন্যে অনেকগুলো প্রদীপও জ্বালানো হয়েছে। গুহার দেয়ালগুলো খোদাই করা ভাস্কর্যে মোড়া। বিলালিদের ওখানে পানীয়ের পাত্রে যে দেয়ালগুলো খোদাই পাত্রে যে ধরনের কাজ দেখেছি অনেকটা সেরকম। প্রেমের দৃশ্য সবচেয়ে বেশি, তারপর শিকারের ছবি, প্রাণদণ্ড কার্যকর করার দৃশ্য, উত্তপ্ত লাল পাত্র মাথায় বসিয়ে অপরাধীদের শাস্তি দেওয়ার দৃশ্য। যুদ্ধের দৃশ্য খুব কম দেখলাম। তাতে আমার ধারণা হলো বাইরের শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা খুব বেশি নেই এদের। ভাস্কর্যগুলোর সাথে প্রাচীন কোনো জনগোষ্ঠীর কাজের সাদৃশ্য খুঁজে পেলাম না। না গ্রিক, না মিশরীয়, না হিব্রু, না আশিরীয়। সামান্য সাদৃশ্য যেটুকু পেলাম তা চৈনিক ভাস্কর্যের সাথে। কালের গ্রাসে অনেক কাজই ক্ষয়ে গেছে, অনেকগুলো এখনও সম্পূর্ণ অক্ষত আছে। সশস্ত্র রক্ষীরা দাঁড়িয়ে রইল গুহার মুখে। এক এক করে আমরা ঢুকলাম ভেতরে। সাদা আলখাল্লা পরা এক লোক এগিয়ে এসে বিনীতভাবে মাথা নুইয়ে অভিবাদন জানালো, কিন্তু মুখে একটা শব্দও করল না। লোকটা রানীর বোবাকালা পরিচারকদের একজন। প্রবেশ পথ থেকে সমকোণে এগিয়ে গেলে ফুট 20 দূরে আরেকটা ছোট্ট গুহা মূল গুহার মেঝে ফুঁড়ে বেরিয়েছে। ডান এবং বাঁ দুদিকে দুটো মুখ সেটার। বাঁ দিকের মুখে দাঁড়িয়ে আছে দুজন রক্ষী। ধারণা করলাম সে থাকে ওটার ভেতরে। ডান দিকের মুখটায় কেউ নেই। বোবা লোকটা ইশারায় জানালো ওটার ভেতর যেতে হবে আমাদের। তারপর সে নিজেই পথ দেখিয়ে চলল। এক জাতীয় ঘাসের আশে তৈরি পর্দা ঝুলছে ছোট গুহাটার মুখে। বোবা লোকটা হাত দিয়ে পর্দা উঠিয়ে একপাশে সরে দাঁড়ালো। ভেতরে ঢুকলাম আমরা। বেশ বড়সড় একটা কামরা বলা যেতে পারে, যথারীতি পাথর খোদাই করে বানানো। পরম স্বস্তির সাথে লক্ষ্য করলাম আলো বাতাস আসার জন্যে একটা গর্ত আছে গুহাটার দেয়ালে। আরও আছে শোয়ার জন্যে পাথরের চৌকি, হাত মুখ ধোয়ার জন্যে বড় পাত্র ভর্তি পানি, গায়ে দেওয়ার জন্যে চিতার চামড়ার চমৎকার কম্বল। চৌকির উপর শুইয়ে দিলাম অচেতন লিওকে।
উস্তেন বসলো ওর পাশে। এরপর বোবা লোকটা একই রকম আরেকটা কামরায় নিয়ে গেল আমাদের। জব নিল ও এ ঘরটা, তারপর আরও দুটো কামরায়। একটা দখল করলো বিলালি, একটা আমি। 12। প্রথমেই লিওর চিকিৎসার যথাসাধ্য বন্দোবস্ত করলাম। তারপর হাত মুখ ধুয়ে নিলাম আমি আর জব। আমাদের সব জিনিসপত্র এখান পর্যন্ত বয়ে এনেছে বিলালির লোকজন। ফলে গায়ের নোংরা কাপড়গুলো বদলে নতুন এক পোস্ত পোশাক পরে নিতে পারলাম। বেশ ঝরঝরে বোধ করছি এখন, সেই সাথে ক্ষুধার্ত। তাই একটু পরে যখন কোনো রকম আগাম ঘোষণা ছাড়াই গুহামুখের পর্দা সরে গেল এবং নতুন একজন বোবাকালা ঢুকলো, তখন বিরক্ত হলাম না মোটেই। এবারের জন যুবতী। মুখ হা করে আর হাত নেড়ে সে যা বোঝাতে চাইল তার একটাই অর্থ হতে পারে, খাবার তৈরি, খেতে চলুন। মেয়েটার পেছন পেছন আরেকটা গুহায় গিয়ে ঢুকলাম। শোয়ার কুঠুরিগুলোর প্রায় দ্বিগুণ এটা। অন্য একটা মেয়ের সঙ্গে জব আগেই পৌঁছে গেছে সেখানে। বেশ আড়ষ্ট দেখলাম ওকে। দুশ্চিন্তায় আছে সম্ভবত, যদি এই মেয়েটাও প্রেম নিবেদন করে বসে। এই গুহার দেয়ালেও খোদাই করা সূক্ষ্ম ভাস্কর্য। বিষয়বস্তু মৃত্যু, মৃতদেহের সংরক্ষণ এবং সৎকার। গুহার প্রতি পাশে একটা করে পাথর কেটে বানানো টেবিল, চওড়ায় প্রায় 3 ফুট, উঁচু 3 ফুট 6 ইঞ্চি। টেবিলের পাশে দেয়াল ঘেঁষে একটা করে ছোট বেঞ্চ মতো। বেঞ্চ এবং টেবিল সবগুলোই আটকানো গুহার মেঝের সাথে। অর্থাৎ পাহাড় কুঁদে যখন গুহা তৈরি করা হয়েছিল, আসবাবপত্রগুলো সে সময়ই তৈরি করা হয়েছিল। টেবিলের উপর খাবার সাজানো, পরিষ্কার কাঠের থালায় সেদ্ধ ছাগলের মাংস, ছদ্ম দোয়ানো দুধ এবং ছাতুর তৈরি পিঠা। খাওয়া শেষ করে লিওর কাছে ফিরে এলাম আমরা। এইটুকু সময়ের ভেতর আরও খারাপ হয়েছে ওর শরীর। অনবরত হাত পা ছুটছে আর ভুল বকছে। ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে উস্তেন, কিন্তু পারছে না। আমি তাড়াতাড়ি গিয়ে বসলাম ওর পাশে। আদর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর একটু শান্ত হলো লিও। ভুলিয়ে ভালিয়ে একমাত্র কুইনাইন খাইয়ে দিলাম ওকে। 1 ঘন্টার উপর হয়ে গেছে বসে আছি আমি লিওর পাশে। ক্রমশ অন্ধকার হয়ে আসছে গুহার ভেতরটা। এমন সময় বিড়ালি এসে হাজির, ব্যস্ত সমস্ত ভঙ্গি। জানালো রানী নিজে আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমার জন্যে যে এটা দুর্লভ সম্মানের ব্যাপার তাও জানাতে ভুলল না। খবরটা শুনে খুব একটা উৎফুল্ল হতে পারলাম না আমি। অসুস্থ লিওর জন্যে দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে মন। এর ভেতর কোথাকার কোন রানী দেখা করতে চাইল কি না চাইল তাতে কি এসে গেল। তবু বিলালির অনুরোধে তার সঙ্গে যাওয়ার জন্যে উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ে থাকা উজ্জ্বল কিছু একটার উপর চোখ পড়ল আমার। তুলে নিলাম জিনিসটা। পাঠকের নিশ্চয় স্মরণ আছে, সূক্ষ্ম কারুকাজ করা রূপার বাক্সে একটা ছোট্ট গোল মোহর ছিল। একটা সোনার আংটির উপর সেটা বসিয়ে নিয়েছিল লিও। মোহরটা এত ছোট যে আংটির উপর সেটা বসাতে কোনো অসুবিধাই হয়নি। সব সময় ওটা পরে থাকতো লিও। সেই আংটিটাই এইমাত্র কুড়িয়ে নিলাম আমি। জ্বরের ঘোরে লিও যখন অস্থিরভাবে হাত পা ছুড়ছিল তখন বোধহয় খুলে পড়ে গেছিল ওটা। রেখে গেলে হারিয়ে যেতে পারে ভেবে আংটিটা আমি হাতে পরে নিলাম। বিলালির সঙ্গে লিওর গুহা থেকে মূল গুহায় বেরিয়ে এলাম। আমার দিকে তাকিয়ে চোখে চোখে ইশারা করল বৃদ্ধ গোত্রপতি। ছোট গুহার বাঁ দিকের মুখটা দেখালো, তারপর এগোলো সেদিকে। আমিও এগোলাম পেছন পেছন। গুহাটার মুখে মূর্তির মতো দাঁড়িয়ে আছে 2 রক্ষী। আমাদের দেখে মাথা নুইয়ে অভিবাদন জানালো তারা।
এরপর হাতের লম্বা বর্ষা দুটো আড়াআড়িভাবে কপালের সামনে ধরে দাঁড়িয়ে রইল। মাথা নিচু করে সেগুলোর নিচ দিয়ে এগোলাম আমরা। কয়েক পা যেতেই আমাদেরকে যে ধরনের কামরায় থাকতে দেয়া হয়েছে হুবহু সেরকম একটা কামরায় আবিষ্কার করলাম নিজেকে। পার্থক্য একটাই যে পথে আমরা ঢুকেছি সেটা ছাড়াও ঢোকা বা বেরোনোর আরও একটা পথ আছে এটায়। অত্যন্ত উজ্জ্বল আলোয় আলোকিত কুঠুরিটা। দুজন পুরুষ এবং দুজন বোবাকালা মেয়ে দাঁড়িয়ে আছে। মাথা নুয়ে অভিবাদন জানালো এরাও। তারপর পথ দেখিয়ে নিয়ে চলল। মেয়ে দুটো সামনে, পুরুষ দুজন পেছনে, আমি আর বিলালি মাঝখানে। অনেকগুলো পর্দা টানা গুহামুখ পেরিয়ে ছোট বড় গুহার ভেতর দিয়ে এগিয়ে চলল আমাদের ছোট্ট মিছিল। অবশেষে আর একটা গুহামুখের সামনে পৌঁছলাম আমরা। এখানেও দেখলাম হলদেটে আলখাল্লা পরা দুজন রক্ষী পাহারা দিচ্ছে গুহামুখ। এরাও মাথা নুয়ে অভিবাদন জানালো। কপালের কাছে অস্ত্র তুলে ভেতরে ঢোকার পথ করে দিল। ভারী পর্দা সরিয়ে ভেতরে ঢুকলাম আমরা। বিরাট একটা গুহা, লম্বায় প্রায় 40 ফুট, চওড়ায়ও একই রকম। অনেকগুলো প্রদীপের আলোয় আলোকিত। 8-10 জন মহিলা, বেশিরভাগই যুবতী এবং সুন্দরী, গদির উপর বসে হাতির দাঁতের সুই দিয়ে সেলাইয়ের কাজ করছে। এই মেয়েগুলো যথারীতি বোবাকালা। গুহার শেষ মাথায় আর একটা প্রবেশ পথ, সুন্দর প্রাচ্যদেশীয় কারুকাজ করা ভারী পর্দা দিয়ে ঢাকা। আগের গুহামুখগুলোয় যত পর্দা দেখেছি তার একটাও এটার মতো নয়। অত্যন্ত রূপসী দুই বোবা সুন্দরী দাঁড়িয়ে প্রবেশ পথের দুপাশে। আমরা এগিয়ে যেতে বুক পর্যন্ত মাথা নুয়ে সম্মান জানালো তারা। সোজা হয়ে দুদিক থেকে দুজনে হাত বাড়িয়ে তুলে ধরল পর্দা। এরপরই অদ্ভুত এক আচরণ করল বিলালি। হামাগুড়ি দেয়ার ভঙ্গিতে বসে পড়ল মাটিতে। বৃদ্ধের চেহারায় যে সম্ভ্রান্ত ভাব, তার সাথে এ আচরণকে কিছুতেই মেলাতে পারলাম না। হাঁটু আর হাতে ভর দিয়ে গুড়ি মেরে ঢুকছে নতুন গুহাটায়। আমি এখনো সোজা দাঁড়িয়ে অনুসরণ করছি তাকে। গুড়ি মারা অবস্থায় ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকালো বিলালি। বসে পড়ো পুত্র, বসে পড়ো বেবুন, হাঁটু আর হাতে ভর দাও। সের সামনে যাচ্ছি আমরা। যথাযোগ্য সম্মান না দেখালে মুহূর্তে ছাই হয়ে যাবে। থেমে পড়লাম আমি। হাঁটু দুটো নিজের অজান্তেই ভাঁজ হয়ে যেতে চাইল। পর মুহূর্তে সচেতন হলাম আমি। কেন এমন অপমানজনক আচরণ করব? আমি ইংরেজ, কেন জঙ্গলি এক মহিলার সামনে বানরের মতো হাঁটু গেড়ে বসবো? হলোই বা বিলালির ভাষায় আমার চেহারা বেবুনের মতো? কিছুতেই না। পরে যদি জীবন মরণ সমস্যা দেখা দেয় তখন দেখা যাবে। বিলালির কথায় কান্না দিয়ে দীর্ঘ পায়ে হেঁটে চললাম আমি। অদ্ভুত প্রাচুর্যের সমাহার এই গুহায়। দেয়ালগুলো জমকালো পর্দায় ঢাকা। এমন মনোমুগ্ধকর কাজ পর্দাগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। মেঝেতে পাতা গালিচার মতো ভারী শতরঞ্চি। গুহার এখানে ওখানে ছড়িয়ে আছে অনেকগুলো কালো আবলুস কাঠের উপর হাতির দাঁতের কাজ করা গদিমোড়া আসন। প্রত্যেকটা আসনেই ঠেস দেওয়ার ব্যবস্থা। গুহার শেষ প্রান্তে খানিকটা জায়গা আলাদা পর্দা দিয়ে ঘেরা। ভেতরে আলো থাকায় বাইরে থেকে ঝকঝকে দেখাচ্ছে। আমি আর বিলালি ছাড়া কোনো লোক নেই গুহায়। অবশেষে গুহার মাঝামাঝি জায়গায় পৌঁছলাম আমরা। হামাগুড়িতেও আর চলল না এবার। উপর হয়ে শুয়ে পড়তে হলো বিলালিকে। হাত দুটো এমনভাবে ছড়িয়ে দিয়েছে যেন মারা গেছে। অল্প কিছুক্ষণের ভেতর দ্বিতীয়বারের মতো হতভম্ব হলাম আমি। কি করব বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম। সঙ্গে সঙ্গে কেমন একটা অনুভূতি হলো। আমি আর বিলালি শুধু নয়, আরও কেউ আছে এই কুঠুরিতে। সামনের ওই পর্দা ঘেরা জায়গার ভেতর থেকে তাকিয়ে আছে আমাদের দিকে।
আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে ঠিকই দেখতে পাচ্ছে আমাকে। কেন জানি না সন্তুষ্ট বোধ করতে লাগলাম আমি। সন্দেহ নেই জায়গাটা অদ্ভুত। চারিদিকে কারুকাজ করা পর্দা, তার উপর প্রদীপের চান আলো পড়ে রহস্যময় একটা পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু এমন গা শিরশির করা অনুভূতি হওয়ার মতো কিছু তো নয়। নাকি বিলালির মতো একজন দুধে গোত্রপতি ভয়ে আধমরা হয়ে মাটিতে শুয়ে পড়েছে দেখে এমন লাগছে? অপেক্ষার দীর্ঘ সেকেন্ডগুলো পেরিয়ে যাচ্ছে এক এক করে, মিনিটে পরিণত হচ্ছে, তারপর আরও মিনিট। এখনো প্রাণের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। কোনো পর্দার একটা প্রান্ত একটু কাঁপেনি এখনো। অজানা এক ভয় ক্রমশ গ্রাস করছে আমাকে। বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে ভুরুর উপর। অবশেষে কতক্ষণ পর জানি না ধীরে ধীরে নড়তে শুরু করলো সামনের একটা পর্দা। চমকে সচেতন হলাম আমি। কে আছে পর্দার পেছনে? কোনো নগ্ন জঙ্গলি রানী? অপরূপা কোনো প্রাচ্যদেশীয় সুন্দরী? না চায়ের কাপ হাতে 19 শতকীয় কোনো যুবতী? কোনো ধারণা নেই আমার। স্থির চোখে তাকিয়ে আছি সদ্য নড়ে ওঠা পর্দার দিকে। সামান্য ফাঁক হলো পর্দা। তারপর হঠাৎ সেটার আড়াল থেকে বেরিয়ে এলো সুন্দর সুগোল একটা সাদা হাত। তুষারের মতো সাদা, আঙুলগুলো লম্বা, ক্রমশ সরু হয়ে এসেছে ডগার দিকে, শেষ হয়েছে গোলাপি নখ দিয়ে। আলতো করে পর্দার প্রান্ত ধরল হাতটা, সামান্য টেনে আনলো এক পাশে। তারপরই একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, বিদেশি। মনে হলো এমন কোমল মিষ্টি কণ্ঠ আর কখনো শুনিনি আমি। ঝর্নার মৃদু কল্লোলের কথা মনে পড়ে গেল আমার। আমাহ্যাগাররা যে ধরনের আরবি বলে তার চেয়ে অনেক সুন্দর এবং শুদ্ধ আরবিতে বলল বিদেশি। এত ভয় পেয়েছ কেন? আচমকা এই প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেলাম আমি। ভয় পেয়েছি সত্যি, কিন্তু ও তা জানলো কি করে? এখনও তো আমাকে দেখেনি ও। প্রশ্নটার জবাব কি দেব ঠিক করে ওঠার আগেই পুরো সরে গেল পর্দা। দীর্ঘ এক নারীর অবয়ব দেখতে পেলাম সামনে। অবয়ব বলছি কারণ শুধু শরীর নয়, মুখটাও তার ঢাকা সাদা প্রায় স্বচ্ছ রেশমি কাপড় দিয়ে। কাফন পরানো লাশের কথা মনে পড়ে গেল আমার। নিজের অজান্তেই শিউরে উঠলাম একবার। প্রায় স্বচ্ছ কাপড়ের ভেতর দিয়ে তার গোলাপি শরীর দেখতে পাচ্ছি। সে শরীরের সৌন্দর্য অনুভব করতে পারছি। তবু কেন যে এমন একটা উপমা মনে এলো ভেবে পেলাম না। এত ভয় পেয়েছ কেন বিদেশি? সেই মিষ্টি ঝর্নার মতো গলা আবার জিজ্ঞেস করলো। আমার ভেতর এমন কি আছে যা দেখে ভয় পেতে পারে একজন পুরুষ? তাহলে বলতে হবে আগের চেয়ে অনেক বদলে গেছে পুরুষজাত। এরপর হঠাৎই শরীরে মৃদু দোলা দিয়ে ঘুরে দাঁড়ালো সে। উত্তেজক ভঙ্গিতে উঁচু করলো একটা হাত, যেন তার সৌন্দর্যের সমস্তটাই দেখাতে চাইলো আমাকে। কি বলবো বুঝতে পারছি না। মনে হচ্ছে কিছু একটা বলা দরকার। আপনার সৌন্দর্যই আমাকে ভয় পাইয়ে দিচ্ছে মহামান্য রানী, অবশেষে বিনীত ভঙ্গিতে বললাম আমি। মিথ্যে চাটুকারি করে মেয়েদের ভোলানোর কৌশল তাহলে এখনও জানে পুরুষরা, হাসল সে। কিসের সঙ্গে তুলনা করব সে হাসির? আমার মনে হলো দূর থেকে ভেসে আসা রূপোর ঘণ্টার মৃদু ধ্বনি যেন শুনলাম। তারপর আবার বলল, আহ বিদেশি, মিথ্যে বলো না, স্বীকার করো আমার অন্তর্ভেদী দৃষ্টি দেখে তুমি ভয় পেয়েছিলে। অবশ্য মিথ্যে হলেও কথাটা তুমি বলেছিলে বেশ কায়দা করে। এবারের মতো ক্ষমা করা গেল তোমাকে। যত যাই হোক, মেয়ে তো আমি। এবার বলো, ওই বিশাল জলাভূমি পেরিয়ে গুহাবাসীদের এই দেশে এলে কি করে? কি দেখতে এসেছো? তোমাদের প্রাণ কি এতই সস্তা যে তা হিয়ার হাতে, সে যাকে মানতেই হবে, হাতে তুলে দিতে না পারলে স্বস্তি পাচ্ছিলে না? আমার ভাষাই বা জানলে কি করে? এই প্রাচীন ভাষা কি এখনও প্রচলিত আছে পৃথিবীতে? এক মুহূর্ত থামল সে, তারপর আবার বলল, দেখতেই পাচ্ছ গুহার ধ্বংসস্তূপের মাঝে আমার বাস।
দুনিয়ার আর কোনো কিছু সম্পর্কে জানি না আমি, জানার ইচ্ছেও নেই। আমি বেঁচে আছি হে বিদেশি, কেবল আমার চিঠি নিয়ে। আর সে চিঠিও এমন এক কবরে পথিত যার অর্চনা করে আমার হাত। কারণ সত্যি কথা বলতে কি, মানুষের মন কখনোই সত্য সুন্দরের পথে থাকতে চায় না। শেষ দিকে এসে মৃদু হতে হতে একসময় মিলিয়ে গেল তার গলা। হঠাৎ চোখ গেল মেঝেতে উপুর হয়ে থাকা বিলালির দিকে। সংবিত ফিরে পেল যেন সে। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল তার চোখে। তুমি বুড়ো আছো এখানে? তোমার গোত্রে ওই সব উল্টোপাল্টা ঘটনা ঘটল কি করে? আমার নিষেধ সত্ত্বেও তোমার সন্তানরা আমার অতিথিদের একজনকে গরম পাত্র করে খেলো কেন? খেলো কোন সাহসে? ওরা জানে না দেহ থেকে প্রাণ একবার বেরিয়ে গেলে আমিও আর ফিরিয়ে আনতে পারি না। এসবের মানে কি বুড়ো? আমি যদি এখন চরম প্রতিশোধ নিতে চাই, কি করবে তুমি? ও হিয়া, ও সে। মেঝে থেকে মাথা না তুললেই ডুকরে উঠল বৃদ্ধ। ও সে, আপনি মহান, দয়া করুন আমাকে। আমি কোনো দোষ করিনি, আমি এখনও আপনার দাস, কীটাণুকীট। ও সে, আপনি যাদের আমার সন্তান বলছেন তাদের চেয়ে খারাপ লোক হয় না। এক বেটি আপনার অতিথি শুকুরছানার গলায় মালা দিয়ে প্রত্যাখ্যাত হয়। স্বভাবতই সে ক্ষেপে ওঠে এবং অন্যদের সাথে দল পাকিয়ে আপনার অতিথি বেবুন এবং সিংহের সাথে আসা কালো অতিথিকে গরম পাত্র করে খাওয়ার চেষ্টা করে। কালো লোকটা সম্পর্কে তো আপনি কিছু বলেননি, বোধহয় সেজন্যেই অতখানি সাহস পেয়েছিল ওরা। কিন্তু বেবুন আর সিংহ ব্যর্থ করে দিয়েছে ওদের সে চেষ্টা। কি ভয়ানক লড়াই না লড়তে হয়েছে আমার বেবুন, সিংহ আর শুকুরছানাকে। ও হিয়া, অপরাধীদের আমি সাথে করে নিয়ে এসেছি। আপনি আপনার মহত্ব দিয়ে যা বিবেচনা হয় করবেন। বুড়ো, সব জানি আমি, ভয় পেও না। কাল বড় কামরায় বসবো, বিচার হবে ওদের। আর তোমাকে ক্ষমা করে দিলাম এবারের মতো। তবে সাবধান, ভবিষ্যতে আর যেন কোনো গড়বড় না হয় তোমার গোত্রে। মাথা তুলল বিলালি, চোখে সকৃতজ্ঞ বিস্ময়। পরপর 3 বার মাথা নুয়ে কুর্নিশ করল সে। তারপর যেমন এসেছিল তেমনি হামাগুড়ি দিয়ে পিছিয়ে বেরিয়ে গেল কুঠুরি থেকে। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই ভয়ঙ্কর অথচ অদ্ভুত মোহনীয় মূর্তির সামনে। 13। গেছো বুড়ো, হাবড়াটা, বলল সে। ওই জীবনে কি সামান্য জ্ঞানই না সঞ্চয় করে মানুষ। জলের মতো সংগ্রহ করে, জলের মতোই বেরিয়ে যায় আঙুলের ফাঁক গলে। ভেবেছ লোকটা জ্ঞানী, তাই না? কিন্তু কি বলে ও ডাকে তোমাকে? বেবুন। একটু হাসল সে। অসভ্যদের কল্পনা শক্তি ওই পর্যন্তই। একটা নাম রাখবে, তাও পশু পাখির কাছে ছুটে যায়। তোমার দেশের লোকরা তোমাকে কি বলে ডাকে বিদেশি? হলি মহারানী, বললাম আমি। হলি। অনেক কষ্টে সে উচ্চারণ করল শব্দটা। হলি মানে কি? হলি এক ধরনের কাঁটাওয়ালা গাছ। আচ্ছা, তা যাই বলো না কেন, দেখতে তুমি কিন্তু কাঁটাওয়ালা গাছের মতোই, দীর্ঘ এবং কুৎসিত। তবে আমার জ্ঞান যদি ত্রুটিপূর্ণ না হয়ে থাকে তাহলে বলবো, হারে মজ্জায় সৎ তুমি। দুনিয়াদারি সম্পর্কে ভাবনা চিন্তা করারও প্রবণতা আছে তোমার ভেতর। কিন্তু হলি, অমন গাছের মতো দাঁড়িয়ে থেকো না তো, এসো বসবে আমার সাথে। আমি চাই না ওই দাসগুলোর মতো হামাগুড়ি দাও তুমি। আমি যাতে ওপাশে যেতে পারি সেজন্যে পর্দা ঘেরা অংশের একটা পর্দা একপাশে উঁচু করে ধরল সে। কম্পিত পায়ে ঢুকলাম আমি। তার পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত এক সুগন্ধ এসে লাগলো আমার নাকে। এ কি তার গায়েরই সুগন্ধ না কিছু মেখেছে বুঝতে পারলাম না। পর্দা ঘেরা জায়গাটা লম্বায় হবে 12 ফুট, চওড়ায় 10। হেলান দেয়ার ব্যবস্থাওয়ালা একটা আসন আর একটা টেবিল এক পাশে। টেবিলের উপর একটা পাত্রে টলটলে পানি আর নানান রকম ফল। পাশেই গোল একটা পাথরের বাটি, এটাও পানি ভর্তি। প্রদীপের মৃদু আলোয়
জায়গাটা কোমলভাবে আলোকিত। সেই আলোর ভেতর অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম আমি। বসো। আসনটার দিকে ইঙ্গিত করে বলল সে। এখনো ভয় পাওয়ার মতো কিছু করনি তুমি। করলে অবশ্য খুব বেশিক্ষণ ভয় পাওয়ার সুযোগ পাবে না। তার আগেই আমি তোমাকে হত্যা করব। সুতরাং গোমরা মুখটাকে প্রফুল্ল করে তোলো। আসনটার এক প্রান্তে বসলাম আমি, অন্য প্রান্তে গা এলিয়ে দিল সে। এবার হলি, বলো, আরবি বলতে শিখলে কি করে? আমার প্রিয় ভাষা এটা। জানো, জন্মসূত্রে আমি একজন আরব। আল আরাব, আল আরিবা, অর্থাৎ আরবের ও আরব। কাহতানের পুত্র। ইয়ারাব আমার পিতা। ইয়ামান অর্থাৎ সুখী প্রদেশের প্রাচীন নগরী ওজাল এ আমার জন্ম। অবশ্য একেবারে আমাদের মতো করে তুমি বলতে পারো না ভাষাটা। হামিয়ার উপজাতির কথায় যে মিষ্টি সঙ্গীতিক টান, তা নেই তোমার কথায়। কিছু কিছু শব্দ যেন বদলে গেছে। এই আমাহ্যাগারগুলো তো আরও দুরবস্থা করে ছেড়েছে আমার ভাষার। ওদের সাথে কথা বলার সময় মনে হয় আলাদা কোনো ভাষায় কথা বলছি। যাক, বলো, কি করে শিখলে আরবি? চেষ্টা করে শিখেছি, বললাম আমি। মিশর এবং আরও কিছু জায়গায় প্রচলিত এ ভাষা। তার মানে আরবিতে এখনও কথা বলে মানুষ? মিশর নামের দেশটাও টিকে আছে এখনও? সিংহাসনে এখন কোন ফারাও? পারস্যের ওকাশ বা তার আন্ডা বাচ্চারাই কি এখনও শাসন করছে দেশটা? না, পার্সিয়ানরা অনেক আগেই বিতাড়িত হয়েছে মিশর থেকে, প্রায় 2000 বছর আগে। তারপরে টলেমীয়, রোমান এবং আরও অনেক জাতি পার্সিয়ানদের মতো অমন গৌরবের শিখরে উঠেছে। দোর্দণ্ড প্রতাপে ঘুরে বেরিয়েছে নীলনদের উপর দিয়ে। অবশেষে সময় ফুরিয়ে গেলে টুপ করে ঝরে পড়েছে। পার্সিয়ান আর্তাজেরজেস সম্পর্কে কি জানেন আপনি? হাসল সে, কোনো জবাব দিল না। তার হাসির রিনরিনে শব্দ আবার ঠান্ডা একটা স্রোত বইয়ে দিল আমার শরীরের ভেতর দিয়ে। এবং গ্রিস? জিজ্ঞেস করল সে। গ্রিস নামের দেশটা কি আছে এখনও? আহ, গ্রিকদের কি পছন্দই না করতাম আমি। দিনের মতো সুন্দর উজ্জ্বল লোকগুলো, বুদ্ধিমান, কিন্তু হৃদয় বলে কিছু ছিল না। হ্যাঁ, একটা গ্রিস এখনও আছে বটে, লোকও আছে সে দেশে। তবে আজকের গ্রিক জাতি আর প্রাচীন সেই গ্রিক জাতির ভেতর আকাশ পাতাল তফাৎ, তাই নাকি? আচ্ছা, হিব্রুদের খবর কি? এখনও কি ওরা জেরুজালেমে বাস করে? আর সেই মন্দিরটা জ্ঞানী রাজা যেটা তৈরি করেছিল, ওখানে এখন কোন দেবতার পূজা হয়? ওদের মেসায়া যীশুখ্রিস্ট কি এসেছিল? ইহুদি জাতি ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়েছে দুনিয়ার আনাচে কানাচে। ওদের সেই জেরুজালেম আর নেই। আর হেরোডের তৈরি সেই মন্দিরটা, হেরোডকে তো আমি চিনি না। আচ্ছা, বলে যাও। রোমানরা পুড়িয়ে ফেলে মন্দিরটা, এখন সে জায়গায় মরুভূমি। আচ্ছা আচ্ছা, মহান জাতি ছিল ওরা, ওই রোমানরা। একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। সলিটিডিয়াম ফ্যাকুইন্ট পেকেম অ্যাপেল্যান্ট, বললাম আমি। আরে আরে, তুমি দেখছি ল্যাটিনও জানো। কতদিন পরে শুনলাম ল্যাটিন কথা। তবে তোমার উচ্চারণ কিন্তু রোমানদের মতো হয়নি। মনে হচ্ছে বহুদিন পর একজন পণ্ডিত লোকের সাক্ষাৎ পেয়েছি। গ্রিকও জানো নাকি? হ্যাঁ মহামান্য রানী, সামান্য হিব্রুও, তবে কথা বলতে পারি না। ওগুলো এখন মৃত ভাষা। বাচ্চা মেয়ের মতো হাততালি দিয়ে উঠল সে। সত্যিই হলি, ফলবান গাছ তুমি। দূর থেকে মনে হয় কদাকার কুৎসিত, কাছে গিয়ে ভালো করে তাকালে দেখা যায় ফল, জ্ঞানের ফল। কিন্তু ইহুদিরা, কি ভীষণ ঘেন্না করতাম এই ইহুদিদের। ওদেরকে আমার দর্শন শোনাতে গিয়েছিলাম। ওরা আমাকে পত্তলিক বলে গাল দিয়েছিল। ওদের
মেসায়া কি এসেছিল শেষ পর্যন্ত? সারা দুনিয়া নিজের শাসনে নিতে পেরেছিল? হ্যাঁ, তিনি এসেছিলেন, তবে বড় দিনহীনভাবে। ওরা তাকে ক্রুশবিদ্ধ করে মেরেছে, কিন্তু এখনও তার বাণী বেঁচে আছে, কারণ তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। এখন সত্যি কথা বলতে কি, অর্ধেক দুনিয়া শাসন করছেন তিনি, যদিও একটা মাত্র সাম্রাজ্যের মাধ্যমে নয়। আহ, নিষ্ঠুর নেকড়ের দল! যে এসেছিল ত্রাণ করতে, তাকেই কিনা মেরে ফেললি। জেরুজালেমে মন্দিরের সামনে আমার গায়েও পাথর ছুঁড়ে মেরেছিল। আমি গিয়েছিলাম ধর্মের কথা শোনাতে। এই দেখো, এখনও দাগ আছে। সুগোল হাতের উপর থেকে কাপড় সরিয়ে ফেলল সে। ধবধবে সাদা বাহুর উপর ছোট্ট একটা লাল দাগ দেখতে পেলাম। আবার শিরশির করে উঠল আমার শরীর। বললাম, বেয়াদবি মাফ করবেন মহামান্য রানী, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রায় 2000 বছর আগে মেসায়াকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে ইহুদিরা। তারও আগে কি করে ওদের ধর্মের কথা শোনাতে গিয়েছিলেন আপনি? আপনি তো রক্ত মাংসের মানুষ, অশরীরী আত্মা নন। কি করে 2000 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকে একজন মানুষ? আসনে হেলান দিল সে। প্রায় স্বচ্ছ মুখাবরণে এর নিচে অদ্ভুত এক জোড়া চোখের অন্তর্ভেদী দৃষ্টি আমি অনুভব করলাম আমার শরীরে। মনে হচ্ছে অবশেষে ধীরে ধীরে বলল সে, দুনিয়ার অনেক কিছু সম্পর্কেই কিছু জানো না তোমরা। ইহুদিদের মতো তোমরাও কি বিশ্বাস করো সব কিছু মরে যায়? আমি বলছি, শোনো, কিছুই মরে না। মৃত্যু বলে কিছু নেই পৃথিবীতে। পরিবর্তন বলে একটা ব্যাপার অবশ্য আছে। দেখো, পাথুরে দেয়ালের উপর কিছু ভাস্কর্যের দিকে ইশারা করল সে। এই ছবিগুলো যারা খোদাই করেছিল, মহামারীর নিঃশ্বাসে ধ্বংস হয়ে গেছে তারা 3 বার। 2000 বছর করে পেরিয়ে গেছে তারপর, কিন্তু ওরা মরেনি। হয়তো এ মুহূর্তে তাদের আত্মা চলে এসেছে এখানে। চারপাশে একবার তাকালো সে। সত্যি, মাঝে মাঝে মনে হয় আমার চোখগুলো দেখতে পাবে তাদের। হ্যাঁ, কিন্তু পৃথিবীর কাছে তো তারা মৃত। হ্যাঁ, হয়তো একটা বিশেষ সময়ের জন্যে, সেই সময় পরিধি শেষ হলে আবার তারা নতুন করে জন্ম নিয়ে পৃথিবীতে আসে। আমি আয়েশা। এটা আমার নাম, বিদেশি। আমি নিজে অপেক্ষা করে আছি একজনের জন্যে। তাকে আমি ভালোবাসি। নিশ্চিত জানি সে আসবে, এবং আসবে এখানেই সে গ্রহণ করবে আমার ভালোবাসার অর্ঘ্য, যে অর্ঘ্য নিয়ে এখনও আমি অপেক্ষা করে আছি। কেন? বললে বিশ্বাস করবে না আমি সর্বশক্তিমান। আমার সৌন্দর্য গ্রীসের হেলেনের সৌন্দর্যকেও হার মানায়। আমার জ্ঞান জ্ঞানী বাদশা সোলেমানের জ্ঞানের চেয়েও গভীর। তোমরা যাকে মৃত্যু বলো, সেই পার্থিব পরিবর্তনকে আমি কিছুদিনের জন্য হলেও অতিক্রম করতে পেরেছি। তবু কেন আমি এই অসভ্য বর্বরদের মাঝে পড়ে আছি জানো? না, বিনীতভাবে বললাম আমি। কারণ আমি আমার ভালোবাসার পাত্রের জন্য অপেক্ষা করছি। প্রয়োজন হলে আরও 5000 বছর অপেক্ষা করব। আমাকে খুঁজতে খুঁজতে সে আসবে এখানে। তার সঙ্গে খুব খারাপ আচরণ করেছিলাম সেবার, তবু আমার বিশ্বাস এবার ওর মন গলবে। আমার সৌন্দর্যের খাতিরে হলেও গলবে। কয়েক মুহূর্ত হতবুদ্ধির মতো বসে রইলাম আমি। আমার সব জ্ঞান বুদ্ধি গুলিয়ে যেতে চাইছে। কিন্তু মহামান্য রানী, অবশেষে কথা ফুটল আমার মুখে, আমরা মানুষরা যদি যুগে যুগে নতুন করে জন্ম নিয়েও, আপনার ক্ষেত্রে তো তা হচ্ছে না। আবার সেই অন্তর্ভেদী দৃষ্টি। আপনি তো, তাড়াতাড়ি যোগ করলাম আমি, একবারও মরেননি। ঠিক বলল সে, এবং সম্ভব হয়েছে অর্ধেকটা ভাগ্যক্রমে আর অর্ধেকটা জ্ঞান অর্জনের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটার সমাধান করেছি আমি। বলো বিদেশি, জীবন যখন আছে, কেন তাকে একটু দীর্ঘায়িত করা যাবে না? জীবনকে ধরে রাখার সেই কৌশলই আমি আয়ত্ত করেছি।
যদি মন মেজাজ ভালো থাকে তাহলে ভবিষ্যতে এ সম্পর্কে আরও আলাপ করা যাবে। এখন বলো দেখি, কি করে আমি টের পেলাম তোমরা আসছো এবং গরম পাত্রের হাত থেকে বাঁচালাম তোমাদের? একবারও ভেবেছ? জি, অবাক হয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তাহলে এসো, ওই পানির উপর তাকাও। গোল গামলার মতো পাত্রটার দিকে ইশারা করলো সে। উঠে টেবিলের কাছে গিয়ে তাকালাম আমি। সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল পানিটুকু। একটু পরেই আবার স্বচ্ছ। যা দেখার কথা জীবনে কল্পনা করিনি তাই দেখলাম, এবং স্পষ্ট দেখলাম। আমাদের নৌকা সেই ভয়ঙ্কর খালের জলে ভাসছে। খোলের ভেতরে শুয়ে ঘুমাচ্ছে লিও। মুখ দেখা যাচ্ছে না। মশার কামড় থেকে বাঁচার জন্যে একটা কোট মুড়ি দিয়ে আছে। আমি, জব আর মাহমুদ পাড়ের উপর দিয়ে গুণ টেনে চলেছি। হুবহু যেমন ঘটেছিল তেমন। চমকে চিৎকার করে উঠলাম আমি। জাদু! এ জাদু! না না হলি, জাদু নয়। এ হলো অজ্ঞাতার স্বপ্ন। অজ্ঞতার স্বপ্ন। জাদু বলতে কিছু নেই পৃথিবীতে। প্রকৃতিতে এমন অনেক রহস্য আছে যার সমাধান মনে মনে হবে জাদু দেখছি। সমাধান হলে মনে হবে জাদু দেখছি। এই পানি আমার বিক্ষণ কাজ। ইচ্ছে করলেই আমি আমার জানা কোনো জায়গায় অতীতে কি ঘটেছে বা বর্তমানে কি ঘটছে জানতে পারি। তবে হ্যাঁ, ভবিষ্যতের ব্যাপারে কোনো ক্ষমতা নেই আমার কাছের। সেদিন হঠাৎই আমার ইচ্ছে হয়েছিল যে দুর্গম খাল পেরিয়ে একদিন এ জায়গায় এসেছিলাম, সে খালের চেহারা এখন কেমন হয়েছে একটু দেখি। মনে মনে কথাটা ভাবতেই কাছে ফুটে উঠল দৃশ্য। তখনই প্রথম দেখি তোমাদের নৌকা। একজন শুয়ে আছে ভেতরে, বাকিরা সবাই গুণ টানছে। এখানকার জঙ্গলিগুলোর রীতি তো জানি। সঙ্গে সঙ্গে তোমাদের বাঁচানোর জন্য খবর পাঠিয়ে দিয়েছিলাম বিলালির কাছে। আচ্ছা, এখন তোমার যুবক সঙ্গীর কথা বলো। বুড়ো যাকে সিংহ বলে ডাকছিল, ওর সঙ্গেও দেখা করতাম, কিন্তু ও তো অসুস্থ। মারামারির সময় আহত হয়েছে। ও ভীষণ অসুস্থ। ভারাক্রান্ত গলায় বললাম আমি। আপনি কিছু করতে পারেন না ওর জন্যে? আপনি এত কিছু জানেন। নিশ্চয় পারি। এখনই ওকে সুস্থ করে তুলতে পারি। কিন্তু ওর কথা উঠতেই এত বিমর্ষ হয়ে পড়লে কেন? যুবককে তুমি ভালোবাসো? ও কি তোমার ছেলে? পালিত ছেলে, মহামান্য রানী। ওকে কি নিয়ে আসবো আপনার কাছে? না, কদিন হলো ওর অসুখ। আজ তৃতীয় দিন। আর একদিন থাক তাহলে। দেখা যাক এর ভেতর নিজের শক্তিতেই সেরে ওঠে কিনা। ওষুধ দিয়ে এখনই ভালো হয়ে ওষুধ দিলে এখনই ভালো হয়ে যাবে, কিন্তু তা আমি চাই না। আমার ওষুধের যা ক্ষমতা তাতে ওর শরীরের ভেতরটা পুরো নাড়া নাড়া খেয়ে যাবে। কাল রাতের ভেতর যদি ঠিক না হয় তাহলে আমি যাব ওর কাছে। ওর সেবা করছে কে? আমাদের শ্বেতাঙ্গ ভীত। বিলালি ওর নাম দিয়েছে শুকুর ছানা। আর একটু ইতস্তত করে শেষে যোগ করলাম, আর একটা মেয়ে, নাম মুস্তেন। এদেরই মেয়ে, এদেশেরই মেয়ে। আমরা ওদের ওখানে পৌঁছার পরই ও আলিঙ্গন করে লিওকে। আপনাদের জাতির বিয়ের রীতি সম্পর্কে ওই সময়ই প্রথম জানতে পারি আমরা। আমাদের জাতি, আমার জাতি সম্পর্কে কিছু বলো না। এই কৃতদাসগুলো আমার জাতির কেউ নয়। কুকুর ছানা কিছু মনে করি না। কুকুর ছাড়া কিছু মনে করি না ওদের। আর হ্যাঁ, আমাকে অত রানী রানী করবে না। খোসামুদি আমি একদম পছন্দ করি না। আয়েশা বলে ডাকবে আমাকে। নামটা খুব মিষ্টি লাগে আমার কানে।
আর এই উস্তেনটা কে? যার সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছিল আমাকে, সেই না তো? শেষ কথা কটা যেন নিজেকেই শোনালো সে। তারপর শান্ত গলায় জিজ্ঞেস করল, দেখো তো এই মেয়ে কিনা? পানির দিকে তাকালাম আমি। অস্পষ্টভাবে উস্তেনের মুখটা দেখতে পেলাম। ঝুঁকে আবেগঘন চোখে দেখছে লিওকে। এই সে, মৃদুস্বরে বললাম আমি। ঘুমন্ত লিওর দিকে তাকিয়ে আছে লিও। আপন মনে উচ্চারণ করল আয়শা। তার মানে ল্যাটিন ভাষায় সিংহ। একবারের জন্যে হলেও ঠিক ঠিক নাম দিয়েছে তাহলে বুড়ো। আশ্চর্য, নিজে নিজে বলে চলল সে। খুবই আশ্চর্য। এত সাদৃশ্য, কিন্তু এ সম্ভব নয়। অস্থিরভাবে আবার একটা হাত পানির উপর দিয়ে নিয়ে গেল সে। কালো হয়ে গেল জল। তাকিয়ে রইল আয়শা। মুহূর্ত পরেই আবার স্বচ্ছ হয়ে গেল পানি। মুখ তুলল সে। যাওয়ার আগে আর কিছু জিজ্ঞেস করবে হলি? এখানে থাকতে খুব কষ্ট হবে তোমাদের। আমি নিজে তো নরক যন্ত্রণা ভোগ করছি। এই যে ফল দেখছো, কি সুন্দর, কিন্তু বিষাদ লাগে আমার কাছে। কেবল ভাবি কবে আমার অপেক্ষার পালা শেষ হবে। যা হোক, আমার মেয়েরা তোমাদের দেখাশোনা করবে। জানো তো ওরা বোবা কালা। চাকর হিসেবে এমন লোকই ভালো, তাই না? আমি অমন ভাবেই প্রজনন ঘটিয়েছি ওদের। কয়েক শতাব্দী কঠোর পরিশ্রম করতে হয়েছে, তারপর এসেছে সাফল্য। আগেও একবার সফল হয়েছিলাম, কিন্তু চেহারা এমন এমন কুৎসিত হয়েছিল যে সবকটাকে মেরে ফেলতে বাধ্য হয়েছিলাম। একবার দৈত্যাকৃতি মানুষের এক প্রজাতিও তৈরি করেছিলাম। বেশি দিন টেকেনি ওরা। যাকগে, আর কিছু জানতে চাও তুমি? হ্যাঁ, একটা ব্যাপার আয়শা, দীর্ঘ গলায় বললাম। টের পাচ্ছি গলায়, চেহারায় যত দীর্ঘতাই ফুটিয়ে তুলি না কেন, মনে মনে মোটেই তত দীর্ঘতা অনুভব করতে পারছি না। আমি আপনার মুখ দেখতে চাই। নির্ঝরের আওয়াজ তুলে হাসল সে। ভেবে দেখো হলি, ভালো করে ভেবে দেখো। গিরিশের সেই পুরাণ কাহিনী তোমার জানা আছে নিশ্চয়। আক্তিয়ন নামের সেই লোকটা মারা গিয়েছিল। তার পক্ষে সহ্য করা সম্ভব নয় এত বেশি সৌন্দর্য দেখে ফেলেছিল সে। আমার মুখ দেখলে তোমারও হয়তো তেমন শোচনীয় পরিণতি হবে। অক্ষম বাসনায় জ্বলে পুড়ে হয়তো নিজের হৃৎপিণ্ড নিজে ছিঁড়ে খাবে। আমি তোমার জন্যে নই, একজন ছাড়া কোনো মানুষের জন্যেই নই। আপনি ঠিকই বলেছিলেন আয়েশা। আমি আপনার সৌন্দর্যকে ভয় করি না। কোনো মহিলার সৌন্দর্যই আমাকে মুগ্ধ করে না, কারণ জানি সব সৌন্দর্যই একদিন ঝরে যাবে ফুলের মতো। না, তুমি ভুল করছো। সব সৌন্দর্যই ঝরে যায় না। আমি যতদিন বেঁচে থাকব আমার সৌন্দর্য ততদিন অক্ষুণ্ণ থাকবে। একবার কারো সামনে আমার সৌন্দর্য উন্মোচিত হলে সে আর তা ভুলতে পারে না। বন্যার তোরের মতো সব ডুবিয়ে ধেয়ে আসতে চায় আমার দিকে। সেজন্যই এই অসভ্যদের ভেতরে গেলেও আমি ঘোমটা টেনে যাই। বলো, এখনো দেখতে চাও তুমি? হ্যাঁ, চাই। অদম্য হয়ে উঠেছে আমার কৌতূহল। সাদা সুগোল একটা বাহু উঁচু করল সে। এমন হাত জীবনে কখনো দেখিনি আমি। আস্তে, খুব আস্তে চুলের নিচে হাত চালিয়ে একটা বাঁধন খুলল। তারপর হঠাৎ সেই লম্বা কাফনের মতো কাপড়টা খুলে পড়ে গেল তার শরীর থেকে। আমার চোখজোড়া উঠতে শুরু করলো তার গা বেয়ে। ধবধবে সাদা, প্রায় স্বচ্ছ একটা ঝুল পোশাক এখন তার পরনে। নিখুঁত রাজকীয় দেহটার ভাঁজগুলো আড়াল করার চেয়ে প্রকট করে তোলার দায়িত্বই যেন পালন করছে সে পোশাক। ছোট ছোট সুন্দর পা দুটোয় চটি, সোনার পেরেক লাগানো, তারপর গোড়ালি। দুনিয়ার সেরা ভাস্কর্য, স্বপ্নেও কখনো এমন নিখুঁত গোড়ালি দেখেনি। নিরেট সোনার তৈরি একটা 2 মাথাওয়ালা সাপ কোমরের সাথে এঁটে রেখেছে সাদা আলখাল্লাটা। এর উপর থেকেই তার অপরূপ দেহ সুষমা ঢেউয়ের মতো রেখায় ক্রমশ স্ফীত হয়ে উঠেছে। সে সৌন্দর্যের কথা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। তুষার ধবল স্তন দুটোর উপর যেখানে
ভাঁজ হয়ে আছে তার বাহুযুগল, সেখানে শেষ হয়েছে আলখাল্লার প্রান্ত। আরও উপরে তার মুখের দিকে তাকালাম আমি। সঙ্গে সঙ্গে কুঁকড়ে গেলাম ভেতরে ভেতরে। স্বর্গবাসী দেবীদের সৌন্দর্যের কথা শুনেছিলাম, এখন দেখলাম এই নিখাত সৌন্দর্যের তুলনা চলে কেবল আগুনের সঙ্গে, যা মনকে বিন্দুমাত্র শান্তি দেয় না, পোড়ায় পুড়িয়ে ছারখার করে দেয়। কি করে এর বর্ণনা দেব আমি জানি না, সত্যি জানি না। দুনিয়ার কোনো কিছুর সঙ্গে এর তুলনা চলে না। বিশাল কালো একজোড়া চোখের কথা বলতে পারি, বাঁকানো ধনুকের মতো ভুরুর কথা বলতে পারি, উজ্জ্বল ত্বকের কথা বলতে পারি, কিন্তু তাতে কি কিছু বোঝা গেল? সৌন্দর্যের স্বরূপ কি উন্মোচন করতে পারলাম পাঠকের সামনে? স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলাম আমি। অদৃশ্য কোনো চৌম্বক শক্তির প্রভাবে যেন আমার চোখ দুটো সেটে আছে তার মুখের উপর, ফেরাতে পারছি না। আমার দুরবস্থা দেখে হেসে উঠল সে, পাগল করা সঙ্গীতের মতো সেই হাসি।